শুভ্রার। কিছুটা ভাব নিয়ে এসে বলে, প্রথমত আমি এখানে এসেছি ভাইয়ার জন্য, আর যেহেতু আপনি ভাইয়ার সাথে আছেন তাই আপনার আশেপাশে আসতেই হলো। না হলে আমার কোনো ইচ্ছে নেই আপনার মুখ দেখার, আর ভাইয়ার কথা বলাতে আমাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছে। হতভম্ব হয়ে যায় আরহাম আর ফাহিম। তারা বিশ্বাস করতে পারছে না শুভ্রা এসব বলল। ফাহিম বড় বড় চোখ করে তাকালো শুভ্রার দিকে। আরহামের মুখে প্রকাশ পেল রাগের আভা। এই মেয়ে তার জন্য আসেনি, আবার তার নাকি মুখ দেখারও ইচ্ছে নেই। সুদর্শন মন্ত্রী আরহাম শিকদারকে কেউ এভাবে বলল? তাছাড়া কিছুদিন আগেই না সকলের সামনে প্রেম নিবেদন করলো, আবারও সেদিন রাতেও কল করে একই কথা বলেছিল। তাহলে এখন এমন ব্যবহার কেন? বিশ্বজয়ের হাসি দিল শুভ্রা। মুখে মাস্ক থাকার কারণে কেউ দেখতে পেল না সেই হাসি। প্রতিশোধ নিল সে। তার উপর রাতে রাগ ঝেড়েছিল। এখন কেমন লাগে দেখুন মন্ত্রী মশাই। এই শুভ্রার সাথে রাগ দেখানোর ফল। ভাইয়া তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই ভাবলাম তোমাকে দেখে যাই, এখন দেখা শেষ, আমি যাচ্ছি। বলেই এক সেকেন্ডও দাঁড়ালো না শুভ্রা। সামনে রাখা বেনি পেছনে দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। বাইরে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে উঠে পড়লো গাড়িতে। এখানে থাকলেন এখন নিশ্চিত মন্ত্রীমশাইয়ের ঝাড়ি শুনতে হতো। এদিকে আরহাম আর ফাহিম ক্যাবলাকান্তের মতোই দাঁড়িয়ে আছে। এত দ্রুত সব ঘটে গেল। আরহাম তো রাগে ফুঁসছে। এই মেয়ে চলে না গেলে হয়তো কিছু একটা করে ফেলতো আরহাম। 2008 সালের 12ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে 2009 সালের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম অনুসারেই বিশ্ববিদ্যালয়টির নাম দেওয়া হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে অভিহিত করা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের পাশেই রংপুরের পার্কের এলাকায় প্রায় 75 একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ এবং ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানেই অবস্থিত, যা কিনা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় 8,000। ছেলেদের জন্য 2টি আবাসিক হল এবং মেয়েদের জন্য রয়েছে একটি। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের নিকট স্বাচ্ছন্দ্যমূলক একটি জায়গা। পূর্বের মরুভূমির ন্যায় বিশ্ববিদ্যালয়টি বর্তমানে প্রায় 400 বৃক্ষের সমাহারে একখণ্ড সবুজায়তন। বিশ্ববিদ্যালয়টির ভেতরেই রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। ভার্সিটির প্রায় সকল শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্ত্রী আরহাম শিকদারের জন্য। সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে ভার্সিটি। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরপর 4টা গাড়ি এসে থামে তাদের সামনে, যার মধ্যে একটিতে অবস্থান মন্ত্রী আরহাম শিকদারের। মুহূর্তের মধ্যে গাড়িগুলো থেকে নেমে পড়ে কালো পোশাকে আবৃত গার্ডরা। ঘিরে ফেলে মন্ত্রী আরহাম শিকদারের গাড়ি। সকলের সামনে দৃশ্যমান হয় তাদের অপেক্ষাকৃত কাঙ্ক্ষিত মানুষটি। চুলের মধ্যে হালকা করে হাত বুলিয়ে নেমে পড়ে গাড়ি থেকে আরহাম। শুভ্র রঙে অমায়িক সুন্দর লাগছে তাকে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল মেয়েদেরকে আকৃষ্ট করতে। ফাহিম হেসে দাঁড়ায় আরহামের ডান দিকে। কিছু সংখ্যক মেয়ে ফাহিমের দিকেও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ফাহিম একবার আরহামের দিকে তাকাচ্ছে তো আরেকবার সামনে তাদের থেকে দূরত্বে অবস্থানরত মেয়েদের দিকে, যারা কিনা হা করে তাকিয়ে আছে। হালকা হাসে ফাহিম মেয়েদের অবস্থা দেখে। আরহামের দিকে যে এতগুলো মেয়ে তাকিয়ে আছে তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আছে নিজ গাম্ভীর্যতায়। বেশ কিছু সময় নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। অতঃপর শুরু হয় কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। আরহামের বক্তব্য মেয়েরা হা হয়ে শুনছিল। কি সুন্দর গুছিয়ে বলল সবকিছু। স্টেজে শুভ্র শাড়ি পরিহিত শুভ্রাকে দেখে অবাক হয় আরহাম। এই মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে নাকি? যদি পড়েও তাহলে এতক্ষণ কেন নজরে এলো না? ফাহিম, মেয়েটা এখানে কি করছে? ফাহিম জানতো আরহাম তাকে ঠিক এই প্রশ্নটাই করবে, কিন্তু শুভ্রার স্টেজে থাকার বিষয়টা সেও বুঝতে পারছে না। ভ্রু কুচকে যায় আরহামের। তার থেকে গুনে গুনে 12 বছরের ছোট্ট এই মেয়ে। শাড়ি পরিহিতা এই মেয়েকে দেখে তো মনেই হয় না। তার থেকেও বড় কথা, এই মেয়ে কিনা তার থেকে 12 বছরের বড় একজনকে ওভাবে সকলের সামনে ভালোবাসি বলেছিল। সেদিনের কথা মনে পড়তেই অদ্ভুত এক অনুভূতি হয় আরহামের ভেতর। তাছাড়া প্রথম বর্ষের স্টুডেন্ট হলে স্টেজে কি করছে এই মেয়ে? নবীনদের বরণের উদ্দেশ্য তো পুরনো শিক্ষার্থীদের, এসব অনুষ্ঠান সামলানোর কথা তাদের।
আর কিছু ভাবার আগেই শুভ্রার পাশে একজন ছেলেকে দাঁড়াতে দেখে আরহাম। মুখোমুখি দাঁড়িয়ে আছে শুভ্রা আর ছেলেটি। আরহাম নিজের মধ্যে এই মুহূর্তে রাগ অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ। ফাহিম আরহামের অবস্থা দেখে মুচকি হাসে। শুভ্রা একবার আর চোখে তাকায় আরহামের দিকে। কি সুন্দর লাগছে তার মন্ত্রীমশাইকে। সে জানে তার মন্ত্রীমশাই শুভ্র পাঞ্জাবি পরবে, তাই তো সে মন্ত্রীমশাইয়ের সাথে মিলিয়েই শুভ্র রঙের শাড়ি পরেছে। শুভ্রার চোখে স্পষ্ট খেলা করছে কোনো এক শয়তানি কিছু। এবার সে তাকায় তার সামনে থাকা ছেলেটির দিকে, চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। ছেলেটিও বুঝতে পেরে আরেকটু এগিয়ে আসে শুভ্রার দিকে। এখন তাদের মধ্যকার দূরত্ব মাত্র 1 হাত পরিমাণ। শুভ্রার মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। এমন ভাব করছে যেন সে মন্ত্রীমশাইকে দেখেইনি। অতঃপর তারা একসঙ্গে গান গাওয়ায় মনোনিবেশ করে। হঠাৎ সুমধুর নারী কণ্ঠ কর্ণগোচর হতেই ভাবনা জগৎ থেকে বের হয়ে আসে আহাম। এতক্ষণ যাবৎ কি সব উদ্ভট ভাবনা ভাবছিল। নারী কণ্ঠটির অধিকারীকে খুঁজতে গিয়ে আবিষ্কার করে শুভ্রাকে। মুগ্ধ হয় সে। বিষাদ ভরা মন কিছু সময়ের মধ্যেই ছেয়ে যায় মুগ্ধতায়। কিন্তু সাথে ছেলেটার যুগল গান শুনে বিরক্ত হয় সে। এখন তো আরহাম নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে। তার কেন এতবার মুড সুইং হচ্ছে। গান শেষ হলে করা হাততালিতে মেতে উঠে সকলে। বাহবা দিচ্ছে সকলে তাদের যুগল গানে। সকলেই মুগ্ধতার সহিত শুনেছে শুভ্রা আর আদিত্যের যুগল গান। এই ভার্সিটিতে অনেকটা জনপ্রিয় আদিত্য, তার কণ্ঠস্বরের জন্যই। অনার্স 3য় বর্ষের ছাত্র সে। আজকে তার সাথে একটা মেয়ের গান গাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে মেয়েটা আসতে পারেনি। বিষয়টা জানার পর অদিতি শুভ্রার কথা জানায় তার ভাইকে। সাথে শোনায় শুভ্রার গানের কিছু রেকর্ডিং। সকলে মিলে রাজি করায় শুভ্রাকে। শুভ্রা কিছুতেই রাজি ছিল না গান গাইতে, কিন্তু পরে কি যেন ভেবে রাজি হয়ে যায়। গান শেষে শুভ্রা আর আদিত্য নেমে পড়ে স্টেজ থেকে। রাইমা আর আদিতি ঝাঁপিয়ে পড়ে শুভ্রার উপর। শুভ্রা তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে যায়, সাথে রাইমা আর অদিতিও। সকলে অবাক চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক তো ফাহিম হয়েছে। রাইমাকে সে মোটেও এখানে আশা করেনি। তার বিশ্বাস হচ্ছে না তার সামনে রাইমা। ছাগলের দল, ওঠ আমার উপর থেকে। আল্লাহ গো, আলু ভর্তা করে ফেললো আমাকে। ওই ওঠ, তাড়াতাড়ি ওঠ। শুভ্রার কথা শুনে দুজনেই দাঁত কেলিয়ে উঠে পড়ে। আরে আমাকে তোল, কোমরটা মনে হয় ভেঙে ফেলছিস। উচ্চস্বরে হেসে ওঠে সকলে। শুভ্রা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সকলের দিকে। আর চোখে মন্ত্রীমশাইয়ের দিকে তাকায় একবার, যে কিনা তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। এভাবে সকলের সামনে পড়ে গেল। তার মন্ত্রীমশাই এখন তাকে নিয়ে কি ভাববে। অদিতি টেনে তুলে তাকে। রাইমার নজর পড়ে ফাহিমের দিকে। নিজের দিকে ফাহিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিভ দিয়ে ভেঙচি কাটে। মুখ বাঁকিয়ে চলে যায় অন্যদিকে। ফাহিম থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভাবতেই মন খুশিতে ভরে ওঠে। ভাই, রাইমা ম্যাম এখানে কি করছে? এখানেই ও ভর্তি হয়েছে। ফপিমা বলল এখানে ভর্তি করিয়ে দিতে। ও নাকি এখানেই পড়তে চায়। প্রিন্সিপালের সাথে কথা বলে ভর্তি করিয়ে দিয়েছি। ও আচ্ছা। কিন্তু ওই অসভ্য মেয়েটার সাথে কি করছে ও? ফাহিম অদ্ভুতভাবে তাকায় আরহামের দিকে। তার সামনেই কিনা তার বোনকে অসভ্য বলছে। মন্ত্রী হয়েছে জন্য কি যা ইচ্ছে তা বলবে? ভাই, যাকে অসভ্য বলছেন সে আমার বোন। তো আরহামের ভাবলেশীন কথায় বিরক্ত হয় ফাহিম। ইচ্ছে তো করছে এক্ষুনি মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু সে সাধ্য কি আর তার আছে? তবুও মনে মনে কয়েকটা কথা শুনিয়েই দেয়। আসছে আমার বোনকে অসভ্য বলতে। নিজের বোন যে অসভ্য তার কোনো খোঁজই নেই। একদিন তো গুনে গুনে সব কথার শোধ তুলব। ভার্সিটির সকল কিছু শেষে এবার বিদায়ের পালা আরহামের। সকলেই নানা কথা বলছে তার সাথে, কিন্তু আরহাম কেমন থমথম হয়ে আছে। তার মনে বারবার একটা কথাই উকি দিচ্ছে, মেয়েটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। এই মন্ত্রী আরহাম শিকদারকে ভাব দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? আরহামের হাঁটুর বয়সী একটা মেয়ে, তার আবার ভাব দেখাও? আরে না, শুধু 12 বছরের ছোট্ট মাত্র। সবকিছু কেমন যেন লাগছে তার। এই মেয়েকে কি ওসব কেন, আর ওই মেয়েকে, ওকে নিয়েই বা এসব কেন ভাবছে? বারবার নিজেকে বোঝাচ্ছে যেন মেয়েটাকে নিয়ে না ভাবে, কিন্তু ওই যে বেহায়া মন, যা বারণ করি তা নিয়েই তো পড়ে থাকে।
গাড়িতে ওঠার সময় আরহাম দেখতে পায় শুভ্রাকে আদিত্যের সাথে হেসে হেসে কথা বলছে। পাশে অদিতি আর রাইমাও আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের নজর ঘুরিয়ে গাড়িতে বসে পড়ে আরহাম। নিজের কাছে নিজেকে অপরিচিত মনে হচ্ছে তার। যে আরহাম শিকদার নারীদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, কোনো নারীর দিকে ভালোভাবে তাকায় না পর্যন্ত, সেই কিনা একটা মেয়েকে এভাবে পর্যবেক্ষণ করছে। আরহামের গাড়ি চোখের আড়াল হতেই উচ্চস্বরে হেসে ওঠে শুভ্রা। হঠাৎই তাকে এভাবে হাসতে দেখে হকচকিয়ে যায় রাইমারা। ওই, এভাবে হাসছিস কেন? নিজের হাসি কোনোভাবে নিয়ন্ত্রণে আনে শুভ্রা। রাইমা আর অদিতির দিকে চোখ দিয়ে ইশারা করতেই তারাও হেসে ফেলে। আদিত্য ক্যাবলাকান্তের মতোই তাকিয়ে আছে তাদের দিকে। তাকে ওভাবে তাকাতে দেখে আরেক দফা হেসে ফেলে ওরা। আদিত্যদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কি করলাম আমাকে ধন্যবাদ জানাচ্ছ? তেমন কিছু না, এমনিতেই বলতে ইচ্ছে করলো। আদিত্যের মাথার উপর দিয়ে চলে যায় শুভ্রার কথা। অতঃপর সকলেই চলে যায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তারা সেই স্থান ত্যাগ করতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো একজন যুবক। শুভ্রার যাওয়ার পানে তাকিয়ে আছে সে, মুখে বিরাজ করছে রহস্যময় হাসি। অবশেষে তোমাকে খুঁজে পেলাম। এবার কোথায় পালাবে? একবার তো হাত থেকে বেরিয়ে গিয়েছিলে, কিন্তু এবার? বলতে বলতে বিশ্রীভাবে হেসে ওঠে। ভার্সিটি প্রায় ফাঁকা হওয়ার কারণে কেউ দেখতে পেল না যুবকটির হাসি। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে শুভ্রা। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। তার পাশেই রাইমা আর অদিতি মুচকি মুচকি হাসছে। আজকে ভার্সিটি থেকে আসার সময় শুভ্রাকে জোর করে নিয়ে এসেছে রাইমা। শুভ্রা জানতো না তাকে খানবাড়িতে নিয়ে আসবে। জানলে হয়তো রাইমার সাথে আসতোই না। শুভ্রা বেশ ভালো করেই বুঝতে পারছে রাইমা আর অদিতি ইচ্ছে করেই নিয়ে এসেছে তাকে। আজমল শিকদার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শুভ্রাকে। এতে বেশি অস্বস্তি হচ্ছে শুভ্রার। তাকে এভাবে কেন দেখছে? মাশাআল্লাহ। হঠাৎ করে আজমল শিকদারের এমন কথায় চমকে ওঠে শুভ্রা। সে তাকায় আজমল শিকদারের দিকে। যখন থেকে শুভ্রা এসেছে তখন থেকে আজমল শিকদার তাকে দেখে যাচ্ছে। শুভ্রা কথা বলতে চাইলে কোনো কথাই বলেনি আজমল শিকদার। তাই শুভ্রাও চুপচাপ বসেছিল। তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে এভাবে শান্ত হয়ে বসে থাকাটা। তার ভেতর থেকে যেন কেউ বারবার বলছে, শুভ্রা এভাবে কেন বসে আছিস, কিছু কর। এভাবে আর থাকা সম্ভব নয়। কথা না বলে থাকা যাচ্ছে না তো আর। কিন্তু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখেছে শুভ্রা। হঠাৎ আজমল শিকদারের এমন কথার মানে বোধগম্য হচ্ছে না শুভ্রার। কেমন দেখলে নানু? চোখ টিপ মেরে বলে রাইমা। আজমল শিকদার চোখে চোখে রাইমাকে কিছু ইশারা করে। রাইমা বুঝতে পেরে মুচকি মুচকি হাসে। এই যে মেয়ে, এরকম চুপচাপ বসে আছো কেন? অবাক হলো শুভ্রা। সে ভাবছে কি অদ্ভুত এই মানুষটা। সে তো কথা বলতে চেয়েছিল, কিন্তু তিনিই তো বলেনি। তাহলে এখন আবার উল্টো সুরে চলেছেন কেন? না মানে, আপনিই তো কোনো কথা বলছিলেন না। আবার মুখে মুখে তর্ক করছো? বাড়ি অসভ্য মেয়ে তো তুমি। ভ্রু কুচকে যায় শুভ্রার। আজমল শিকদার মুখ টিপে হাসছেন। নিজেকে আর সামলাতে না পেরে এবার উচ্চস্বরেই হেসে ওঠেন। রাইমা আর অদিতি যেন এটারই অপেক্ষায় ছিল। তারাও যোগ দিল আজমল শিকদারের সাথে। নীলিমা শিকদার গিয়েছিলেন রান্নাঘরে খাবার আনতে। ড্রয়িং রুম থেকে রান্নাঘর সবটাই দেখা যায়, তাই তিনি এতক্ষণে সবকিছুই দেখেছেন। তিনিও তাল মেলালেন রাইমাদের সাথে। আসাদ শিকদার আর আরহাম নেই বাসায়, তারা গেছে নিজ কাজে। শুভ্রা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে নিজেও উচ্চস্বরে হেসে দেয়। শুভ্রাকে হাসতে দেখে এবার বাকিরাও অবাক হয়। এই মেয়ে হাসছে কেন? দাদুন কি ভেবেছিলেন আমি বোকা? এভাবে কেন চুপচাপ আছি? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আপনি আমার সাথে মজা করছেন, তাই তো আমিও এতক্ষণ চুপচাপ ছিলাম। মেয়ে, তুমি তো দেখি বড্ড বুদ্ধিমতী। দাদুন এভাবে ডাকবেন না, আপনার একমাত্র গুণধর নাতি এভাবে ডাকে আমায়। আমার যে একটা নাম আছে, হয়তো জানেনই না। অবাক হয় আজমল শিকদার আর নীলিমা শিকদারও। মেয়েটার কথা শুনে বোঝাই যাচ্ছে না সেই প্রথম খানবাড়িতে এসেছে। কি সুন্দর, এতটুকু সময়ের মধ্যে মিশে গেছে তাদের সাথে। আমি যে এখানে আছি সকালে হয়তো ভুলেই গেছে। অদিতির মুখ ফোলানো দেখে হেসে ফেলে সকলে। নীলিমা শিকদার রাইমাকে বলে তাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে। রাইমা অদিতি আর শুভ্রাকে নিয়ে যায়। বাবা, কেমন দেখলেন? কেমন চেনার কথা বলছো বৌমা? এটা সেই মেয়ে যে আপনার নাতিকে নির্বাচনের ফলাফলের দিন সকলের সামনে প্রেম নিবেদন করেছিল।
অবাক হন আজমল শিকদার। প্রশ্নবিদ্ধ নয়নে তাকান নীলিমা শিকদারের দিকে। তুমি বুঝলে কি করে বৌমা? সেদিনের মেয়েটা মুখে তো মাস্ক ছিল। নীলিমা শিকদার আর আজমল শিকদার একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে হেসে ওঠে। আরহামের ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে শুভ্রা। অদিতিকে নিয়ে রাইমা গেছে নিজের ঘরের ওয়াশরুমে। ঘরটা পাসওয়ার্ড দ্বারা আবদ্ধ করা। ইতিমধ্যে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ফেলেছে সে। শুভ্রা একবার ভাবছে ভেতরে ঢুকবে, আরেকবার ভাবছে ঢুকবে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতেই ঢুকেই পড়ে আরহামের ঘরে। ভেতরে ঢুকে অবাক হয় শুভ্রা। রুমের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঘরের দেয়ালে আরহামের বড় করে একটা ছবি টানানো। শুভ্রা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে টুপ করে একটা চুমু খায়। নিজে নিজেই লজ্জা পাওয়ার ভান করে সে। ড্রেসিং টেবিলের উপর থেকে আরহামের পারফিউম একবার নাকের কাছে নিয়ে গন্ধ নেয়, নিজ শরীরে কিছুটা ছড়িয়েও দেয়। পরিপাটি করে সাজানো রুমটা। শুভ্রা একবার নিজের রুমের সাথে তুলনা করে আরহামের রুমটা। সাথে সাথে একটা কথাই মাথায় আসে, কোথায় শুভ্রার গোয়াল ঘর আর কোথায় আরহামের এত সুন্দর ঘর। ইস শুভ্রা, দেখ তোর মন্ত্রী মশাইয়ের ঘর কত সুন্দর করে গোছানো। আর তোর রুম যে কেউ দেখলে বলবে হয়তো ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়েছে। নেহাতি বড় ভাবি রুম গুছিয়ে দেয় আমার, না হলে যে কত কি হতো। ঘরের চারিদিকে ঘুরছিল আর এমন কথাই ভাবছিল শুভ্রা। ঘুরতে ঘুরতে আরহামের বারান্দায় চলে যায়। বিশাল বারান্দা, তার হরেক রকম ফুলের গাছে পরিপূর্ণ। অবাক হয় শুভ্রা, তার মন্ত্রী মশাইয়ের ফুলের শখ আছে, কই সে তো জানতো না। বারান্দার একপাশে কয়েকটা কালো গোলাপের গাছ দেখে চমকে ওঠে শুভ্রা। কালো গোলাপ তার অনেক পছন্দের। তার নিজের বারান্দাতেও হরেক রকমের ফুলের গাছ আছে। কালো গোলাপ লাগিয়েছিল সে, কিন্তু মারা গেছে, তারপর আর লাগানো হয়নি। এখানে এতগুলো কালো গোলাপের গাছ দেখে নিজেকে সামলাতে পারলো না শুভ্রা। টুপ করে একটা ছোট্ট চারা তুলে নিল। তখন নিজের ফোন সশব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রাইমা নামটা দেখে অবাক হলো সে। ডাকলেই তো হয়, এভাবে ফোন দেওয়ার কি আছে। হাতে গাছটা নিয়ে দরজার কাছে চলে যায়। পাসওয়ার্ড দিতেই দরজা খুলে যায়। শুভ্রাকে ভাইয়ের ঘর থেকে বের হতে দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে রাইমা। এ অদিতি, আমাকে একবার চিমটি কাটতো। অদিতি চিমটি কাটে রাইমার হাতে। ব্যথায় কুকিয়ে ওঠে রাইমা। আগুন ঝরা দৃষ্টিতে তাকায় একবার অদিতির দিকে। রাইমার অবস্থা দেখে দাঁত কেলিয়ে হেসে দেয় অদিতি। এই তুই এমন করে তাকিয়ে আছিস কেন? কোথায় একটু জামাইয়ের ঘরে ঢুকছিলাম, তোরা সহ্য হলো না? দেখবি তোর বাসরে তোকে কিভাবে জ্বালাই। আর ফোন দিচ্ছিলি কেন? ডাকলেই তো হতো। বিরক্তি নিয়ে বলে ওঠে শুভ্রা। রাইমা হা করে তাকিয়ে আছে তার দিকে। তুই ভাইয়ার ঘরে ঢুকলি কিভাবে শুভ্রা? এটা জানার জন্য এইভাবে ফোন করেছিলি? সোজা কথার সোজা উত্তর দিতে পারিস না? কিছুটা রাগের সাথেই বলল রাইমা। শুভ্রা এবার কিছুটা নরম হয়। পায়ে হেঁটে হেঁটে ঢুকেছি তোর ভাইয়ের রুমে। সেটা তো আমিও জানি, তুই ঘরের পাসওয়ার্ড জানলি কিভাবে? জেনেছি কোনোভাবে। এখন বল, আমাকে না ডেকে ফোন করছিলি কেন? তোকে কতবার ডেকেছি, কোনো আইডিয়া আছে তোর? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাইয়ার রুম সাউন্ড প্রুফ, তাই শুনতে পাসনি। বুঝতে পারলো শুভ্রা, এই জন্যই তো রাইমা তাকে কল দিয়েছিল। শুভ্রার হাতে কালো গোলাপের চারা দেখে চিৎকার দিয়ে ওঠে রাইমা। ভাবাচাকা খেয়ে যায় অদিতি আর শুভ্রা। এই, তোর কাছে ভাইয়ার গোলাপের গাছ কি করছে? যেখানে পেয়েছে সেখানেই রেখে আয় শুভ্রা। ভাইয়া যদি একবার জানতে পারে তাহলে নিশ্চিত তোকে উল্টো ঝুলিয়ে দেবে। ভাইয়ার পছন্দের ফুলের গাছ। রেগে যায় শুভ্রা, ধমক দেয় রাইমাকে। এভাবে বলার কি আছে, যেন ওর ভাইয়ের কলিজা নিয়ে যাচ্ছে শুভ্রা। একটা গাছই তো নিয়েছে। শুভ্রার ধমক শুনে আর কিছু বলল না রাইমা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো শুভ্রা আর অদিতি। গাছটাকে সযত্নে লুকিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু এটা বুঝতে পারলো না তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল শিকদার বাড়ি। মাঝরাতে নিজের ঘরে প্রবেশ করলো আরহাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় দেরি হয়েছে আসতে। ঘরে প্রবেশ করতে অন্যরকম লাগছে তার। বারবার মনে হচ্ছে ঘরে কেউ প্রবেশ করেছিল। পরক্ষণে আবার ভাবে তার ঘর তো পাসওয়ার্ড দেওয়া, সে ছাড়া তো কেউ জানে না এই ঘরের পাসওয়ার্ড।
নিয়েছি। বলো ভালো করিনি? মন্ত্রীমশাই শুধু এই শুভ্রার